দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। কোনো রকম নিজের খাটটা ঠেলে দরজায় ঠেকা দিল। এ কি? এটা কার হাত? জানলার ফাঁক দিয়ে ছিটকিনি খুলতে চাইছে। কিছু ভেবে উঠতে না পেরে হাতের কাছে লাঠিটা নিয়ে সজোরে আঘাত করলেন ওই বেরিয়ে আসা হাতের ওপরে। একটু পর দরজার ধাক্কাটা কমল। দুম করে কিছু একটা ফাটলো বাইরে। আস্তে আস্তে পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, শান্ত হলো চারিপাশ। না, ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। আজ আপনাদের শোনাবো গ্রাম বাংলার এক হাড় হিম করা ভূতের গল্প, কলেজ কোয়ার্টারের সেই রাত। গল্প পাঠে আমি সুমিত। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, কলেজ কোয়ার্টারের সেই রাত। ফাইনালি উপেনবাবু প্রফেসরের চাকরিটা পেয়েই গেলেন। এই যা, উপেনবাবুর সাথে পরিচয়টাই তো করানো হলো না। খুবই সাদামাটা স্বভাবের একজন মানুষ, বাড়ি নদিয়া জেলার আমডাঙ্গা গ্রামে। সে এক প্রত্যন্ত গ্রাম, কাঁচা রাস্তা, বর্ষার সময় তো চলাফেরার জো নেই। যাই হোক, আজ ভীষণ খুশির দিন। এতদিন পর উপেনবাবুর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। উপেনবাবু চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে। অতদূর যাতায়াত করা তো সম্ভব নয়, তাই কোথাও থাকতে হবে। সেই মতো একটা রুম খুঁজতে হবে। অনেক খোঁজার পর একটা রুমও পেলেন, তাও সেটা কলেজ থেকে অনেকটাই দূরে। কলেজের একটা কোয়ার্টার আছে, শুনেছিল উপেনবাবু বাহাদুরের মুখে। সেখানে নাকি কেউ এখন থাকেন না। একদিন উপেনবাবু ভাবল ওই কোয়ার্টারটা একবার দেখে আসবে। যদি থাকার মতো কন্ডিশনে থাকে তাহলে প্রিন্সিপালকে বলে দেখবে। যেমন ভাবনা তেমন কাজ। নিজেই একদিন চলে গেলেন কোয়ার্টারটা দেখতে। বেশ ভালো লাগলো। কিছু আগাছা জন্মেছে উঠোনে, আর ওই একটু আদ্রু মাকড়সার জাল, একটু ধুলো, এই আর কি। তবে বেশ বড় কোয়ার্টারটা, উপেনবাবুর বেশ পছন্দ। উপেনবাবু ঠিক করে ফেললেন প্রিন্সিপাল স্যার রাজি হলেই পটলাপুটলি বেঁধে চলে আসবেন এই কোয়ার্টারে। এত বড় একটা কোয়ার্টার, ইলেকট্রিসিটিও আছে, তাও কেউ থাকে না এখানে। কি এমন আছে একবার ভেবে উঠলেন উপেনবাবু। কিছুক্ষণ ভাবার পর নিজেই নিজের মাথা চাপড়ে চলল প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে কিছুটা ইতস্তত হয়ে উপেনবাবু বললেন, স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। প্রিন্সিপাল স্যার বললেন, হ্যাঁ বলুন না, কি বলবেন। বলছি স্যার, আমাদের ওই যে কলেজ কোয়ার্টারটা ওটা তো ফাঁকা পড়ে আছে। আর যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমাকে যদি একটু থাকতে দেন আমার খুব উপকার হয়। প্রিন্সিপাল স্যার হতভম্ব হয়ে উপেনবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনার কি মাথা খারাপ আছে নাকি? সুখে থাকতে ভূতে ধরে? কি সব ভুলভাল কথা বলছেন? কোয়ার্টার? আরে ওখানে কেউ থাকে না। আজ প্রায় 25 বছর ধরে কেউ থাকতে পারে না ওখানে, বুঝলেন? উপেনবাবু বলল, স্যার কেন? কি কি এমন আছে ওখানে যে কেউ থাকতে পারে না? প্রিন্সিপাল স্যার বলল, অত শত আমি জানি না। আমি এই বছর দুয়েক হলো বদলি হয়ে এখানে এসেছি, তবে যেটুকু শুনেছি তার ভিত্তিতেই বললাম। আপনি বরং একদিন সময় করে বাহাদুরকে ধরুন। ও আমার থেকে অনেক বেশিই জানে, আর ও ভালো বলতে পারবে, কারণ ওর বাবার সময়কার ঘটনা বলে শুনেছিলাম। বাহাদুরের মুখেই সবটা না হয় শুনে নেবেন। চলুন এবার উঠুন, বাড়ি যেতে হবে তো নাকি? উপেনবাবু প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে চলল বাহাদুরকে খুঁজতে তার রুমে। বাহাদুর রুমেই ছিল, টিভি দেখছিল। দরজার আওয়াজে খটখট শব্দ শুনে বেরিয়ে এসে দেখে উপেনবাবু ডাকছে। উপেনবাবু বলল, বাহাদুর, তোমার সাথে একটু ওই কথা ছিল।
বাহাদুর বলল, আরে আসুন না স্যার, বসুন, কি বলবেন বলুন। কিছু খাবেন স্যার, চা বা শরবত? আচ্ছা, এত করে বলছো যখন একটু চাই নিয়ে এসো, চা খেতে খেতে না হয় কথা হবে। আচ্ছা বাহাদুর, তাহলে তুমি কি এখানে একাই থাকো? আগে হ্যাঁ স্যার। স্যার এই যে আপনার চা। বা বেশ, তা একাই থাকা হয় কেন? আগে না স্যার, আমি একা এখানে থাকি, আর ওই যে পাশের রুমটায় ওখানে আরেক বাহাদুর থাকে। ও আচ্ছা আচ্ছা, তা রান্না বান্না? আমরা স্যার হোস্টেলে খেয়ে নিই, মাঝে মাঝে ইচ্ছা করলে রান্না করে খাই। বলে হেসে ফেললো বাহাদুর। কি বলবেন বলছিলেন সাব? আচ্ছা বলছি, এই যে কলেজ কোয়ার্টার, এখানে এখন কেউ থাকে না কেন? তুমি কি কিছু জানো? বাহাদুর এই কথা শুনে একটু অবাক হলো, বলল, কেন স্যার, হঠাৎ এই কথা? আরে বলোই না। বাহাদুর বলল, ওই কোয়ার্টারের ব্যাপারে যত না ভাববেন সাব ততই ভালো। ওখানে কেউ এখন আর থাকে না, আর ওপাশে কেউ যায়ও না। উপেনবাবু বললেন, কেন, কি এমন আছে যে ওখানে কেউ থাকে না? বাহাদুর বলল, আমি আমার বাবার মুখে শুনেছি ওই কোয়ার্টারে সাহেবের নাকি আত্মা আছে, সে কাউকে থাকতে দেয় না। উপেনবাবু হেসে উঠল, কি যে বলো তুমি, ভূত, আত্মা? বাহাদুর বলল, হ্যাঁ সাহেব, আমার বাবা দেখেছে সেসব কত রকম কাণ্ড। আমরা নেপালি সাহেব, আমরা ঝুট বলি না। উপেনবাবু এবার হাসি থামিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা কি শুনেছ তুমি তোমার বাবার মুখে বলো তো। বাহাদুর বলতে শুরু করলো, আমার বাবা যখন রাতে পাহারা দিত তখন এই কোয়ার্টারে একজন সাপ থাকতেন। একদিন বাবা রাতে পাহারা দিচ্ছিল, হঠাৎ জোরে বাঁচাও বাঁচাও বলে আওয়াজ শুনতে পায়। বাবা ছুটে আসে, বাবার হাতে একটা ভোঁজালি আর টর্চ ছিল। বাবা এসে দেখে পাশের মাঠের পাঁচিরের কাছে স্যার পড়ে আছেন। বাবা ছুটে গিয়ে স্যারকে নিয়ে আসেন, মাথায় জল ছিটা দেন, স্যারের জ্ঞানও ফিরে। জ্ঞান ফিরতে স্যার বাবাকে বলেছিল যে পাঁচিরের ভেতরে কেউ নাকি কাঁদছিল, আর সেটা দেখতেই স্যার যাচ্ছিলেন। তারপর কি হলো সেটা স্যারের মনে ছিল না। তখন বাবা স্যারকে বলেছিলেন, আপনি পাগল নাকি, এত রাতে কেউ এভাবে বেরোয়? আর ওই পাঁচিরের ভেতর একটা জায়গায় সাহেবের কবর আছে, ওখানে কেউ যায় না। যাই হোক সাহেব, আপনি রুমে ফিরে যান, আর এত রাতে একা বেরোবেন না। এই বলে বাবা পাহারা দিতে চলে গেছিল। তার পরের দিন সকালে স্যারের ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশ আসে, পোস্টমর্টমও করা হয়, কিন্তু সব কিছু ধরা পড়েনি রিপোর্টে। রিপোর্ট দেওয়া হয় আত্মহত্যা। বাবা তারপর থেকে যখন রাতে পাহারা দিত, ওই রুম থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেত, ঠিক মাঝরাতে। একদিন তো বাবা হঠাৎ গাড় দিতে দিতে লক্ষ্য করেছিল সব কোয়ার্টারের সব আলোগুলো হঠাৎ জ্বলে গেছিল, আর কে যেন ইংলিশে কিসব গান করছিল, আর বাবা সেটা দূর থেকে স্পষ্ট শুনেছিল। এরপর কলেজ থেকে এই কোয়ার্টার বন্ধ করে দেওয়া হয়। কিছু বছর আগে সাহেব আপনারই মতো একজন এই কোয়ার্টারে থাকতে চেয়েছিল ওর পরিবার নিয়ে। উনি কলেজ হোস্টেলে রান্না করতেন, আর সেই সময় প্রিন্সিপাল সাহেব রাজি হয়ে যায়, সাহেব ওনাকে থাকতেও দিয়েছিল। তারপর স্যার আবার শুরু হয়ে যায় ভয়ানক কাণ্ড কারখানা। রাতে হঠাৎ হঠাৎ বিকট চিৎকার হতো, আলো জ্বলে যেত, হঠাৎ আলো নিভে যেত, বাড়ির রাখা জিনিসপত্রগুলো একটা একটা ভেঙে যেতে লাগলো। এইসবের মাঝে ওরা একজন তান্ত্রিককে ডেকে এনেছিল, অনেক যজ্ঞ হয়েছিল, কিছুদিন একটু ভালো ছিল সাব। তারপর শুরু হয়ে যায় আরও ভয়ানক অত্যাচার। ওনার মেয়ের হঠাৎ সাব কথা বলা বন্ধ হয়ে যায়। রাতে অদ্ভুতভাবে পাশের কবরের দিকে তাকিয়ে থাকতো, আর কিছু একটা বলার চেষ্টা করত, কিন্তু পারত না। অত কিছু আর সহ্য করতে না পেরে তারাও চলে গেছিল। তারপর থেকে আজ অবধি সব কোয়ার্টার বন্ধ। বাহাদুরের মুখে সব কিছু শুনে উপেনবাবু চললেন বাড়ির দিকে, কিন্তু তিনি যেন কোনো মতেই সব কথা মেনে নিতে পারছেন না। আসলে সায়েন্সের স্যার তো,
তিনি ঠিক করলেন আসলে এখানে কি ঘটেছিল বা কেনই বা বাহাদুর এসব কথাগুলো বলল তার রহস্য তিনি খুঁজে বের করে ছাড়বেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর উপেনবাবু কিছুতেই নিজেকে শান্ত করতে না পেরে একদিন স্টাফ কাউন্সিলিংয়ের মিটিংয়ে কলেজ কোয়ার্টারে থাকার প্রস্তাবটা তুললেন। বাকি স্টাফরা এবং প্রিন্সিপাল স্যার বুঝতে পারলেন উপেনবাবু শোনার পাত্র নয়। তাই প্রিন্সিপাল স্যার বললেন, আপনি থাকতে পারেন, তবে সেটা পুরোটাই আপনার নিজের দায়িত্বে। উপেনবাবু কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলেন। দুদিন পর নিজের সব জিনিসপত্র নিয়ে চলে এলেন কলেজ কোয়ার্টারে। একজনকে ডেকে আগাছাগুলো পরিষ্কার করে নিলেন, ধুলো বালিগুলো নিজেই পরিষ্কার করে মোটামুটিভাবে থাকার মতো বন্দোবস্ত করে ফেললেন। থেকেও গেলেন সেই রাতটা। পরের দিন কলেজ যেতেই বাকি স্টাফরা জিজ্ঞেস করলো, কি উপেনবাবু, কি মনে হলো, থাকতে পারবেন কি? উপেনবাবু বলল, আরে আমি জম্পেস ঘুমিয়েছি কাল রাতে, বুঝলেন, কোনো অসুবিধাই হয়নি। যাই হোক, এইভাবে কিছুদিন দিব্যি কাটছিল। হঠাৎ একদিন রাত্রে শুরু হলো অবাক করা সব কাণ্ড কারখানা। সেদিন উপেনবাবু রাত্রে খেয়ে বিছানায় বসে একটা গল্পের বই পড়ছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসছিল। উপেনবাবু ভাবলেন হয়তো গ্যাসটা অফ করতে ভুলে গেছেন, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলেন গ্যাসে দুধ গরম হচ্ছে। উপেনবাবু অবাক হয়ে নিজের চোখটা একবার ভালো করে ঘষলেন, কারণ নিজের চোখকেই যে বিশ্বাস হচ্ছে না। দুধ এলো কোথা থেকে? আমি তো দুধই খাই না। একটু অবাক হলেন, সব আলোগুলো এবার জ্বাললেন, রুম থেকে একটা লাঠি নিয়ে এলেন। হে কি, হে এক্ষুনি তো গ্যাসে দুধটা গরম হচ্ছিল, এখন কড়াইটা আছে কিন্তু দুধ নেই, কি হচ্ছে এসব? উপেনবাবু কিছুতেই ব্যাপারটা বুঝে উঠতে পারলেন না। সেই রাতটা তিনি জেগেই কাটালেন। না, আর বিশেষ কিছু হয়নি। উপেনবাবু ভাবলেন এই ব্যাপারটা কাউকে জানানো যাবে না, কারণ সবাই ওনাকে বারণ করেছিলেন কোয়ার্টারে থাকতে। পরের দিন কলেজ করে উপেনবাবু একটু সজাগ হয়ে রাতে শুতে গেলেন। বিছানায় একটা বড় টর্চ, একটা লাঠি রাখলেন। অনেকক্ষণ জেগেও ছিলেন। সেরকম কিছু ঘটেনি। কখন যে ঘুমিয়ে পড়েছিলেন নিজেই জানেন না। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়েই চক্ষু চড়ক গাছ। উপেনবাবুর সাধের টি টেবিলটা দুমড়ে মুচড়ে ভেঙে বারান্দায় পড়ে আছে। বেশ রাগ হচ্ছিল উপেনবাবুর। টি টেবিলটা সরাতে সরাতে উপেনবাবু বলছিলেন, আমার সাথে টি টেবিলটা ভাঙলি তো, আজ তোদের কাউকে ছাড়বো না। নিজের মনে গজগজ করতে করতে টি টেবিলটা বারান্দা থেকে সরাচ্ছিলেন। বেশ রাগ হচ্ছিল। টি টেবিলটা সরিয়ে সকালের খাওয়া সেরে উপেনবাবু গেলেন কলেজে। তাও কাউকে কিচ্ছু বুঝতে দিলেন না। মনে মনে একটা রাগ ছিল। ঠিক করে রেখেছিলেন আজ রাতে ঘুমোবেন না। কার কাজ এসব তিনি দেখেই ছাড়বেন। সাধের টেবিল ভাঙা। রাতে রুটি খেয়ে রুমে এসে ভালো করে চারপাশে আলো জ্বালিয়ে দরজায় ছিটকিনি দিয়ে বসলেন বিছানায়। সব ঠিকই ছিল, চারিপাশ চুপচাপ, মাঝে মাঝে ওই শেয়ালের ডাক, যা হয় আর কি। হঠাৎ রাত বাড়ার সাথে কে যেন দরজায় ধাক্কা দিল। এত রাতে কে হতে পারে? উপেনবাবু ভাবছিলেন। হঠাৎ কানে এলো একটা চিৎকারের শব্দ, আর তারপর বিকট জোরে দরজায় ধাক্কা। হ্যাঁ, এবার সত্যিই ভয় পেয়ে গেছিলেন উপেনবাবু। কে যেন দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। কোনো রকম নিজের খাটটা ঠেলে দরজায় ঠেকা দিলেন। এ কি, এটা কার হাত? জানলার ফাঁক দিয়ে ছিটকিনি খুলতে চাইছে। কিছু ভেবে উঠতে না পেরে হাতের কাছে লাঠিটা নিয়ে সজোরে আঘাত করলেন ওই বেরিয়ে আসা হাতের ওপরে। একটু পর দরজার ধাক্কাটা কমল। দুম করে কিছু একটা ফাটলো বাইরে। আস্তে আস্তে পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, শান্ত হলো চারিপাশ। না, আর কেউ দরজা ঠেলছে না। ভোরও হয়ে আসছে। উপেনবাবু সাহস করে দরজাটা খুলল। না, কেউ নেই। সামনের বাল্বটা ফেটেছে। বাইরে বেরিয়ে ভালো করে চারপাশটা দেখতে লাগলো। হঠাৎ চোখ পড়ল দূরের প্রাচীরটার দিকে। কে যেন প্রাচীর ভেদ করে এগিয়ে যাচ্ছে। যা,
আর দেখা যাচ্ছে না, আস্তে আস্তে মিলিয়ে গেল। কি ছিল ওটা? উপেনবাবু ভাবল আর চুপ করে থাকাটা ঠিক হবে না। সেই মতো কলেজে গিয়ে সবাইকে জানালো। সবাই বকাবকি করলো উপেনবাবুকে। প্রিন্সিপাল স্যার বললেন, অনেক হয়েছে, এবার পডলাপুলি প্যাক করে চলুন, আমার বাড়িতে থাকবেন। তারপর একটা ভালো রুম খুঁজে সেখানেই থাকুন। এই কোয়ার্টারে থাকার ভূতটা এবার মাথার থেকে ঝাড়ুন। এই যে আপনি সুস্থ আছেন, এটাই অনেক। এরই ফাঁকে উপেনবাবু তার এক বন্ধু রমাকান্তকে ডেকে এনেছে। রমাকান্ত উপেনবাবুর ছোট্টবেলার বন্ধু। এখন ও মেদিনীপুরেই থাকে। রমাকান্তবাবুর একজন ঘোস্ট হান্টার। রমাকান্তবাবু সব শুনে প্রাচীরটার কাছে গেল। কিছুক্ষণ পর প্রাচীর টপকে গেলেন ওপারে। কিছুক্ষণ প্রাচীরের ভেতরটা ভালো করে পর্যবেক্ষণ করার পর বেরিয়ে এলেন রমাকান্তবাবু। অনেকেই ভিড় জমিয়েছে প্রাচীরের এপারে। রমাকান্তবাবু বেরিয়ে এসে বললেন, আচ্ছা, এই যে প্রাচীর থেকে একটু দূরে একটা কবরখানা আছে, বুঝলেন? ক্রিস্টোফার সাহেবের ফলকে নামটা লেখা আছে দেখলাম। ওনার কবরটা বড্ড অযত্নে পড়ে আছে। মনে হয় শেষকৃত্যটা ভালো করে হয়নি। উনি ভালো নেই কবরের মধ্যে, তাই উনি এই কোয়ার্টারের মায়া কাটাতে এখনও পারেননি। রাত্রে বেরিয়ে এই কোয়ার্টারেই হয়তো উনি মাঝে মধ্যে আসেন। সবাই শুনে স্তম্ভিত হয়ে গেল। রমাকান্তবাবু বললেন, আচ্ছা, একটা যিশু খ্রিস্টের ক্রস আর একটু সাদা ফুল আর কয়েকটা মোমবাতি একটু আমাকে এনে দিতে পারবে? কিছুক্ষণ পরে ওনার কথা মতো ফুল, মোমবাতি এগুলো এনে দেওয়া হলো। রমাকান্তবাবু আবার ভেতরে গিয়ে ওগুলো ওনার কবরের কাছে রেখে মোমবাতিগুলো জ্বালিয়ে ওখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, চলুন, যা করার করে দিয়েছি, এবার সবাই চলুন। সেই মতো সবাই ফিরে এলেন। এখন আর সেই কোয়ার্টারটা নেই, ওটা ভেঙে ফেলা হয়েছে। ওখানে একটা বিল্ডিং উঠেছে। আপনারা শুনছিলেন কলেজ কোয়ার্টারের সেই রাতটা, উপেনবাবুর সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনার কথা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনারা কী ধরনের গল্প শুনতে চান। আর যারা নতুন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তমলুক টকিশ। নমস্কার। গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সবই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। তা সত্ত্বেও যদি ঘটনার সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়, তা নিতান্তই কাকতালীয়।